আইডিয়াল সয়েল প্রোফাইল উপস্থাপনা করছেন সুপ্রিয় দাস। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত বিভাগীয় প্রধান জয়তীশা সহ শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, সমবেত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি সুপ্রিয় দাস, রামপুরহাট কলেজের ভূগোল বিভাগের 6th সেমিস্টারের ছাত্র। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ অ্যান আইডিয়াল সয়েল প্রোফাইল। এখানে ডেভেলপমেন্ট মানে হচ্ছে গঠন এবং ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে বৈশিষ্ট্য। মানে তার গঠন বৈশিষ্ট্য একটা আদর্শ মৃত্তিকা পরিলেখ। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে মৃত্তিকার পরিলেখ জিনিসটা, কিন্তু তার পূর্বে আমরা মৃত্তিকা সম্পর্কে একটু জেনে নেব। তো আমার পূর্ববর্তী বক্তা ডেফিনেশন অফ সয়েল নামক যে অধ্যায়, সেখানে বিভিন্ন মৃত্তিকা বিজ্ঞানীর সংজ্ঞা দিচ্ছিলেন। তো তার জন্য আমি আর কোনো মৃত্তিকা বিজ্ঞানীকে কোটেট করছি না। আমরা প্রত্যেকেই মৃত্তিকা দেখেছি। আমাদেরকে যদি মৃত্তিকার বৈশিষ্ট্য বলতে বলে, আমরা প্রত্যেকেই বলতে পারবো যে মৃত্তিকা হচ্ছে ভূপৃষ্ঠের উপরি অংশ। মৃত্তিকা নমনীয় শিথি, কারণ আমরা যদি মৃত্তিকার উপর নখ দিয়ে আঁচড় কাটি তাহলে মৃত্তিকার মধ্যে স্ক্যাচেস পড়বে, কিন্তু আমরা যদি কোনো শিলা বা বেলেস পাথরের উপর যদি নখ দিয়ে আঁচড় কাটতে যাই তাহলে পড়বে না। তাহলে মৃত্তিকার একটা নমনীয় শিথির বস্তু। মৃত্তিকার উপর আমরা বসবাস করি, মৃত্তিকার উপর উদ্ভিদ প্রাণী সকলে বসবাস করে। এছাড়া মৃত্তিকার গঠন প্রক্রিয়াও একটা দীর্ঘ রাসায়ন। তাহলে এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি, এইগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কিন্তু মৃত্তিকার একটা সুন্দর সংজ্ঞা দিতে পারবো। আমরা বলতে পারবো যে মৃত্তিকা হচ্ছে ভূপৃষ্ঠের উপরি অংশ, যেটি নমনীয় এবং শিথিল, একটা দীর্ঘ রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয় এবং যার উপর জীবকুল অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে। এবার একটা মৃত্তিকাকে যদি আমরা উপর থেকে নিচ পর্যন্ত খনন করতে করতে যাই তাহলে আমরা অনেকগুলো স্তর পাবো, যে স্তরগুলোর গঠন, গ্রথন, কেমিক্যাল কম্পোজিশন, কালার একটি অপরটি থেকে পৃথক। তাহলে এই যে আলাদা আলাদা অনুভূমিক স্তরগুলো পাচ্ছি, সেইগুলোকে আমরা বলবো মৃত্তিকার হরাইজন। এবার উপর থেকে নিচ পর্যন্ত দেখতে গেলে একটা মৃত্তিকার মধ্যে অনেকগুলো হরাইজন পাবো। তাহলে এবার আমরা যদি একটা উল্লম্ব প্রস্থচ্ছেদ কল্পনা করি, এই ছবিতে যেরকম আছে, তাহলে এই যে উপর থেকে নিচ পর্যন্ত যে উল্লম্ব প্রস্থচ্ছেদ, সেটাকে আমরা বলবো মৃত্তিকার প্রোফাইল। অর্থাৎ সয়েল প্রোফাইল ইজ দ্য ভার্টিক্যাল ক্রস সেকশন অফ সয়েল। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আইডিয়াল সয়েল প্রোফাইল, আদর্শ মৃত্তিকা প্রোফাইল। তাহলে একটা সাধারণ মৃত্তিকা পরিলেখের সঙ্গে একটা আদর্শ মৃত্তিকা পরিলেখের তফাৎ কোথায়? আমরা যে কোনো পরিণত মৃত্তিকার ক্ষেত্রে মৃত্তিকার পরিলেখ পাবো, কিন্তু সব মৃত্তিকা পরিলেখ কি আদর্শ মৃত্তিকা পরিলেখ? প্রত্যেকটা মৃত্তিকা পরিলেখ কিন্তু আদর্শ মৃত্তিকা পরিলেখ নয়। আমরা আদর্শ মৃত্তিকা পরিলেখ সেই সমস্ত মৃত্তিকার পরিলেখকে বলবো যাদের মধ্যে স্পেসিফিক কয়েকটি স্তর থাকে। কি কি স্তর? ও স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর বা আর স্তর। যেমন একটা উদাহরণ সহকারে যদি বলি যে মরু অঞ্চলে আমরা যে মৃত্তিকা পাবো, সেই মৃত্তিকাতে আমরা পরিলেখ পাবো, কিন্তু সেখানে আমরা সমস্ত স্তর পাবো। বলতে কি সেটা আদর্শ মৃত্তিকা পরিলেখের মধ্যে পড়বে না। তাহলে আদর্শ মৃত্তিকা পরিলেখ কোনগুলো? ল্যাটেরাইট হতে পারে, পর্ষদ হতে পারে, চান্ডুজেম হতে পারে। এবার এই আদর্শ মৃত্তিকা পরিলেখের গঠন, বৈশিষ্ট্য এগুলো আমরা আলোচনা করব, কিন্তু তার পূর্বে আমরা মৃত্তিকার গঠন সম্পর্কে একটু জেনে নেব। তো আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে এসেছি মৃত্তিকার গঠন সম্পর্কে, যে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা একটা শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে রেগলিত গঠন করে। এবার রেগলিতের উপর বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ সঞ্চিত হয়, যেগুলো পরবর্তীকালে বিক্রিয়া করে হিউমাস গঠন করে। এবার রেগলিতের সঙ্গে ওই হিউমাসের বিক্রিয়ার মধ্য দিয়ে মৃত্তিকা গঠন করে। এই যে পদ্ধতিটা আমরা জেনেছি, যতটা সহজভাবে পড়েছি বা জেনেছি, বাস্তবে কিন্তু এটা কতটা সহজ নয়। মৃত্তিকা গঠনের ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টরস বা উপাদান কাজ করে। তো সেই ফ্যাক্টরসগুলো আমরা যদি জানতে যাই তাহলে প্রথম দিনে মৃত্তিকা সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিলেন রাশিয়ার একজন বিজ্ঞানী ভেসিলিস ডকুচেভ। তো তার মত অনুসারে আসতে হবে। তো তিনি মৃত্তিকা গঠনের ক্ষেত্রে বেসিক্যালি 4টি ফ্যাক্টরসের কথা বলেছিলেন। কি কি? ক্লাইমেট, অর্গানিজম, পেরেন্ট রক এবং টাইম। পরবর্তীকালে আমেরিকার আরেকজন মৃত্তিকা বিজ্ঞানী আছে, তার নাম জেনি। তো জেনি সাহেব কি করলেন, যে ডকুচেভের যে মৃত্তিকার যে ফ্যাক্টরসগুলো ছিল
তাদের যে কার্যকারিতা, সেই কার্যকারিতার ভিত্তিতে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ ফ্যাক্টরস আর একটা হচ্ছে প্যাসিভ ফ্যাক্টরস। তো অ্যাক্টিভ ফ্যাক্টরস কোনগুলো? যেগুলো মৃত্তিকা গঠনের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে কাজ করবে। আর প্যাসিভ ফ্যাক্টরস কোনগুলো? যেগুলো মৃত্তিকা গঠনের ক্ষেত্রে পরোক্ষভাবে কাজ করবে। এবার এই যে ফ্যাক্টরস গুলো রয়েছে, অ্যাক্টিভ ফ্যাক্টরস এর মধ্যে ক্লাইমেট রয়েছে, অর্গানিজম রয়েছে, প্যাসিভ ফ্যাক্টরস এর মধ্যে রয়েছে প্যারেন্ট রক, রিলিফ, টাইম। তো এগুলো মৃত্তিকা গঠনের ক্ষেত্রে কিভাবে কাজ করবে এটা একটু জেনে নিই। তো প্রথম যদি আমি ক্লাইমেটের ক্ষেত্রে আসি, তো একটা মৃত্তিকা গঠনের ক্ষেত্রে জলবায়ুর কিন্তু ভূমিকা সবথেকে বেশি। জলবায়ুর কিছু উপাদান রয়েছে, যেমন টেম্পারেচার, প্রিসিপিটেশনস বা এয়ার, আরো অনেক কিছু রয়েছে। তো এই যে জলবায়ু, এই জলবায়ুর ফলে কিন্তু একটা মৃত্তিকার মধ্যে একটা বৈচিত্র্য দেখা যেতে পারে। যেমন আমি যদি মরু অঞ্চলে মৃত্তিকা দেখতে চাই, তো সেখানে যে জলবায়ু কেমন, উষ্ণ শুষ্ক, তো সেখানে যে ধরনের মৃত্তিকা দেখতে পাবো। আমি যদি মেরু অঞ্চলে যাই, তো সেখানকার মৃত্তিকা নিশ্চয়ই এক নেই, কারণ মরু অঞ্চলে শুষ্ক মৃত্তিকা দেখতে পাবো, মরু মৃত্তিকা দেখতে পাবো। কিন্তু আমরা যদি মেরু অঞ্চলে যাই, তাহলে সেখানে আমরা তুলনা জাতীয় মৃত্তিকা দেখতে পাবো। আবার উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে আমরা বর্ষা মৃত্তিকা দেখতে পাবো। কিন্তু যখন শীতল আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে যাবো, তখন সেখানে আমরা কিন্তু চামড়ে মৃত্তিকা দেখতে পাবো। ফলে এই যে জলবায়ু একটা মৃত্তিকার যে বৈচিত্র্য, সেক্ষেত্রে একটা বিশাল প্রভাব বিস্তার করছে। সেকেন্ড আসছে অর্গানিজম। তো অর্গানিজম জিনিসটা কি? অর্গানিজম বলতে বিভিন্ন জৈব পদার্থ, উদ্ভিদ, প্রাণী, এগুলো দেওয়া হয়েছে। তো এইগুলো কিভাবে একটা মৃত্তিকার মধ্যে প্রভাব বিস্তার করছে? তো আমি যদি একটা তৃণভূমি বা অরণ্য অঞ্চলে যাই, তো সেখানে যে ধরনের মৃত্তিকা পাবো, অর্গানিজমের ফলে মৃত্তিকা হিউমাস সমৃদ্ধ, তার কালার হবে কালো। কিন্তু আমরা যদি মরু অঞ্চলে যাই বা আমরা যদি কার্স্ট অঞ্চলে যাই, তো সেখানে অর্গানিজম সেভাবে নেই। তো সেখানকার যে মৃত্তিকার গঠন, তার মধ্যে একটা ডিফারেন্স হবে। 3 নাম্বার হচ্ছে প্যারেন্ট রক। যে কোনো মৃত্তিকা গঠনের ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করে তার আদিশিলা। মানে আদিশিলা বলতে বোঝাচ্ছে যে মৃত্তিকাটা যে শিলা থেকে গঠিত হচ্ছে। তো আমি যদি কৃষ্ণ মৃত্তিকা বলি, কৃষ্ণ মৃত্তিকা নিশ্চয়ই চুনাপাথর ক্ষয়প্রাপ্ত হয়ে হবে না। কৃষ্ণ মৃত্তিকা বলতে গেলে কি লাগবে? ব্যাসাল্ট লাগবে, ব্যাসাল্ট শিলা থেকে। কিন্তু আবার যদি কাস্ট অঞ্চল গঠন করি, কাস্ট অঞ্চল কিন্তু চুনাপাথর থেকে হবে। তাহলে এই যে প্যারেন্ট রক, এটা কিন্তু একটা মৃত্তিকা গঠনের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করছে। এরপর আছে রিলিফ। তো একটা ভূপ্রকৃতি, ভূপ্রকৃতির দুটো উপাদান থাকে, একটা হচ্ছে স্লোপ আর একটা হচ্ছে অর্বিটি। তো একটা মৃত্তিকা গঠনের ক্ষেত্রে তার ভূপ্রকৃতি যদি দেখতে যাবে, তাহলে একটা ভূপ্রকৃতি কিন্তু বিশাল ভূমিকা পালন করে। কিরকম? কারণ আমি সমভূমি অঞ্চলে যেভাবে মৃত্তিকার গঠন দেখতে পাবো, পাহাড়ের শীর্ষদেশে কিন্তু সেরকম গঠন দেখতে পাবো না। আবার পাহাড়ের ঢাল অঞ্চলে কিন্তু আমি অন্য ধরনের মৃত্তিকা দেখতে পাবো। তাহলে এই যে ভূপ্রকৃতির ফলে কিন্তু একটা পাহাড়ের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মৃত্তিকা গঠিত হচ্ছে। আর এই পর্বত অঞ্চলে যে বিভিন্ন স্থানে যে বিভিন্ন ধরনের মৃত্তিকা গঠন হচ্ছে, এটাকে বিজ্ঞানী নিম্নে একটা খুব সুন্দর নাম দিয়েছে, মৃত্তিকার প্যাটার্ন। তাহলে আমরা দেখতে পেলাম এছাড়াও রয়েছে টাইম। তো এই যে এতগুলো প্রসেস বললাম, যে আদিশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে হিউমাস গঠন, আদিশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে রেগলিত গঠিত হবে, তার উপর হিউমাস সমৃদ্ধ হবে এবং সেটা বিক্রিয়া করে মৃত্তিকা গঠন করবে, মৃত্তিকার স্তর সৃষ্টি হবে। এগুলোর ক্ষেত্রে কি লাগবে? প্রচুর সময় লাগবে। তাহলে সময়ও একটা ফ্যাক্টরস। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আদর্শ মৃত্তিকার পরিধি, যার উপরে রয়েছে ও স্তর, তারপর রয়েছে এ স্তর, তারপর রয়েছে বি স্তর, তারপর রয়েছে সি স্তর এবং নিচে ডি স্তর। এবার এই স্তরগুলো আবার অনেকগুলি উপস্তর রয়েছে। আবার অনেক পরিণত মৃত্তিকা পরিলেখের ক্ষেত্রে এ এবং বি স্তরের মাঝে আরেকটি স্তর থাকে, যেটা হচ্ছে ই স্তর। আমরা আসছি, তো প্রথম যে স্তরটা পাচ্ছি সেটা হচ্ছে ও স্তর। ও স্তর একদম মৃত্তিকার সব থেকে উপরে অবস্থান করা একটা স্তর। এবার মৃত্তিকার উপরে যখন এই স্তরটা অবস্থান করছে, তখন কি হবে? মাটির মধ্যে গাছ জন্মাবে। আর গাছ জন্মালে কি হবে? গাছের পাতা, ফল, ফুল, শিকড় এগুলো কি হবে? মাটির উপর পড়বে। এছাড়া মাটির মধ্যে বিভিন্ন যে প্রাণী আছে, প্রাণীরা অবস্থান করবে। তাদের মৃত্যুর পর তাদের যে মৃতদেহ, সেইগুলো মাটির উপর সঞ্চিত হবে। এবার এই যে পদার্থগুলো মাটির উপর সঞ্চিত হচ্ছে, এগুলোর পর কি হবে? বিয়োজক বলে একটা জিনিস রয়েছে, ব্যাকটেরিয়া, ছত্রাক, এইগুলো। তো তারা কি করছে? এটাকে ডিকম্পোজ করতে শুরু করে দিচ্ছে। তো এবার বিয়োজকের বিয়োজনের ফলে এটা কি হচ্ছে? একটা জটিল জৈব পদার্থের সৃষ্টি হচ্ছে, যার নাম হচ্ছে হিউমাস। আর যে পদ্ধতির মধ্য দিয়ে এই হিউমাস সৃষ্টি হচ্ছে, তাকে বলা হচ্ছে হিউমিফিকেশন। তাহলে এই স্তরে যেহেতু হিউমাস সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে হিউমাসের যে প্রাচুর্য সেটা দেখতে পাবো। আর হিউমাসের প্রাচুর্য থাকলে এই স্তরের রং কেমন হবে? এই স্তরের রং হবে কালো হবে। আর এই মৃত্তিকার গভীরতা কিন্তু খুব বেশি নয়, 0 থেকে 2 ফুট পর্যন্ত হয়ে থাকে স্থান অনুসারে। তাহলে এই যে ও স্তর, এই ও স্তর দেখতে গেলে আমাদের কোথায় যেতে হবে? আমি যদি মরু অঞ্চলে যাই, তাহলে আমি ও স্তর পাবো না।
কারণ সেখানে জৈব পদার্থ সেইভাবে নেই। তাহলে ও স্তর দেখতে গেলে কোথায় যেতে হবে? যেখানে গাছপালা বেশি আছে, অরণ্য অঞ্চলে আমরা ও স্তর পাবো, তৃণভূমি অঞ্চলে আমরা ও স্তর পাবো। এবার এই ও স্তর আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমি যদি পর্ণমোচী অরণ্য অঞ্চলে যাই, তারা এই ও স্তরটাকে বলছে মান। আবার আমি যদি কনিফেরাস অর্থাৎ সরলবর্গীয় অরণ্য অঞ্চলে যাই, তারা এই ও স্তরটাকে বলছে ডা। এবার এই ও স্তরের মধ্যে আবার দুটো সাব লেয়ার আছে। প্রথমটা হচ্ছে O1, অনেকে এটাকে আবার বলে A00 লেয়ার। তো এই যে ও স্তর মানে মৃত্তিকার একদম উপরের স্তর, উপরের স্তর হলে আমি একটু বললাম যে গাছের পাতা পড়বে, গাছের ফল ফুল এইগুলো পড়বে। তো এইগুলো পড়ার সঙ্গে সঙ্গে তো এগুলো বিয়োজিত হবে না, কিছুটা সময় লাগবে। তাহলে যতক্ষণ বিয়োজিত না হচ্ছে, সেই অর্ধ বিয়োজিত বা অবিয়োজিত পদার্থগুলো সঞ্চিত হয়ে এই স্তরটা গঠন করছে। আর এই স্তরটা যেহেতু অর্ধ বিয়োজিত বা অবিয়োজিত পদার্থ জমা হয়ে গঠন করছে, ফলে কোন গাছে পাতা পড়ে আছে বা কোন প্রাণীর মৃতদেহ পড়ে আছে আমরা দেখে কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। তার জন্য এই স্তরটাকে আবার লিফ লিটার বলা হয়। এর পরের যে স্তরটা আছে সেটা হচ্ছে O2 স্তর বা A0 স্তর। এবার যে পদার্থগুলো মাটির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তো আস্তে আস্তে ডিকম্পোজ হচ্ছে। এবার ডিকম্পোজ হয়ে ক্রমশ হিউমাসে পরিণত হচ্ছে, অন্যদিকে তার উপরে আবার স্তর সৃষ্টি হচ্ছে। এবার যখন হিউমাসে পরিণত হচ্ছে, সেই হিউমাস সমৃদ্ধ স্তরটা ও স্তরের তলায় অবস্থান করছে। এটা হচ্ছে A2 স্তর। এরপর নেক্সট আসছে A হরাইজন। এই A হরাইজনটাকে আবার অনেকে টপ সয়েল বলে, কারণ এটা মৃত্তিকার উপরিস্তর বলা হয়। একটা আদর্শ মৃত্তিকা পরিবেশের ক্ষেত্রে তো এরপর আমরা যে স্তরটা পাচ্ছি সেটা হচ্ছে A স্তর। A স্তরটাকে আমরা মৃত্তিকার টপ সয়েল বলতে পারি, কারণ একটা আদর্শ মৃত্তিকা পরিবেশের ক্ষেত্রে এটা উপরে অবস্থান করে। তো ও স্তরের ঠিক নিচে এই স্তরটাকে আমরা দেখতে পাচ্ছি। তো ও স্তরের নিচে যেহেতু অবস্থান করছে, মানে ও স্তর থেকে যে জৈব পদার্থগুলো আছে ওগুলো কিছুটা এই স্তরে এসে সঞ্চিত হচ্ছে। এবার এই স্তরে যখন আসছে তখন অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে সেটা খনিজ পদার্থে পরিণত হচ্ছে, যে পদ্ধতিটাকে আমরা বলছি মিনারালাইজেশন। ফলে এই স্তরে খনিজ পদার্থের উৎপাদন ঘটছে। কিন্তু উৎপাদন ঘটলে কি হবে? বৃষ্টিপাত যখন ঘটছে তখন নিচের পদ্ধতির মধ্য দিয়ে সেই খনিজ পদার্থগুলো দ্রবীভূত হয়ে উপরিস্তর থেকে নিচের স্তরে অপসারিত হচ্ছে, যে পদ্ধতিটাকে আমরা বলছি এলুভিয়েশন। আর যেহেতু এই স্তরে এলুভিয়েশন দেখা যায়, তার জন্য একে আমরা এলুভিয়াল স্তর বলি। তো এই হরাইজনটাকে দুটো ভাগে ভাঙা যায়, একটা হচ্ছে A1 লেয়ার আর একটা হচ্ছে A2 লেয়ার। তো A1 লেয়ার হচ্ছে A হরাইজনের উপরিস্তর, ও স্তরে ঠিক নিচে অবস্থান করে। তো ও স্তরে যেহেতু নিচে অবস্থান করছে তার জন্য এই স্তরে যেহেতু নিচে অবস্থান করছে, তো এটা যেহেতু ও স্তরের নিচে অবস্থান করছে তার জন্য ও স্তর থেকে যে জৈব পদার্থগুলো সেগুলো কিছুটা এসে এই স্তরে সঞ্চিত হচ্ছে। তার জন্য এই স্তরের রংটাও কালো রঙের দেখা যাচ্ছে। এর পরে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে A2 লেয়ার। তো এই স্তরের যে সবথেকে নিম্ন স্তর সেটা হচ্ছে A2 লেয়ার। বেসিক্যালি এইখানে যে জৈব পদার্থগুলো সেগুলো খনিজ পদার্থে পরিণত হচ্ছে এবং এলুমিনেশন যেটা এটা এই স্তরে দেখা যাচ্ছে। এই টপিকে বস বুঝা বল বড় বড় ডিস্টার্ব করিস। তো এই স্তরের পরে যে স্তরটা আছে সেটা হচ্ছে ই স্তর। ই স্তর আমি প্রথমে বলছিলাম যে ওয়েল ম্যাচিউর যে সয়েলগুলো রয়েছে সেই ওয়েল ম্যাচিউর সয়েলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, সব সয়েলের ক্ষেত্রে দেখতে পাবো। তো এটা এ স্তর এবং বি স্তরের মাঝে অবস্থান করে। বেসিক্যালি এ স্তর থেকে যে খনিজ পদার্থগুলো আসছে ইলুমিনেশনের ফলে সেটা এ স্তরের মধ্যে এই ই স্তরের মধ্যে দিয়ে পাস হয়ে অন্য স্তরে যাচ্ছে। এরপর নেক্সট আছে বি স্তর। তো এ স্তরে ইলুমিনেশন ঘটেছিল, যে খনিজ পদার্থগুলো অপুষ্টিত হয়ে নিচের স্তরে নেমেছিল সেটা এই বি স্তরে এসে সঞ্চিত হচ্ছে। তো বি স্তরে যেহেতু সঞ্চিত হচ্ছে এই পদ্ধতিটাকে বলছি আমরা ইলুমিনেশন। আর যেহেতু এখানে খনিজ পদার্থগুলো এসে সঞ্চিত হচ্ছে ফলে এর রং কিন্তু লাল বা বাদামি বর্ণের হয়ে যাচ্ছে। এবার এই যে স্তরটা এটাকে তিনটে সাব লেয়ারে ভাগ করা, B1, B2 এবং B3। তো বি স্তরের সবথেকে উপরের স্তর হচ্ছে বিয়ন স্তর, যেটা সব মৃত্তিকা পরিবেশে দেখতে পাবো না।
হালকা কালারে হয়। এরপর নেক্সট হচ্ছে B2 লেয়ার। বি স্তরের সবথেকে উল্লেখযোগ্য যে স্তর সেটা হচ্ছে B2 স্তর, কারণ ইউপিএসএর যে পদার্থগুলো আসছে খনিজ পদার্থগুলো সেগুলো এসে এই B2 লেয়ারে সঞ্চিত হচ্ছে। এবার নেক্সট হচ্ছে B3 লেয়ার। এটা বি এবং সি স্তরের ঠিক মাঝে অবস্থান করে। বি স্তরের একদম শেষ লেয়ার, এটা বি স্তরের বৈশিষ্ট্য বেশি থাকে, তার জন্য এটা বি অন্তর্গত। নেক্সট হচ্ছে সোনা। তো একটা মৃত্তিকা পরিলেখের ক্ষেত্রে এ স্তর এবং বি স্তর এই দুটো হচ্ছে ওয়েল রেশিও স্তর। তো এই দুটো স্তরকে একত্রে বলা হয় সোনা। নেক্সট হচ্ছে সি হরাইজন। তো বি স্তরের ঠিক নিচে যে স্তরটা অবস্থান করে সেটা হচ্ছে সি স্তর। তো এটা মাটির অনেকটা গভীরে অবস্থান করে এবং মাটির অনেকটা গভীরে অবস্থান করার ফলে এখানে উদ্ভিদ বা প্রাণী সেভাবে কাজ করতে পারে। তাহলে এখানে কাজ কি করে? কাজ করে আবহবিদ্যা। আর বেসিক্যালি যে আদি শিলা সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে এই স্তরটা গঠিত হয়, ফলে এর মধ্যে যে রেগোলিথের প্রভাবটা অনেক বেশি দেখতে পাওয়া যায়। এরপরে যে নেক্সট আছে সেটা হচ্ছে ডি হরাইজন। ডি হরাইজনের মধ্যে একটা শিলার যে বেডরক বা প্যারেন্ট ম্যাটেরিয়াল সেটাকে বলা হয়। মানে একটা শিলা বা একটা মৃত্তিকা যে শিলা দ্বারা গঠিত হয় সেই যে শিলা সেটাই হচ্ছে ডি হরাইজন। এবার এই যে মৃত্তিকার যে ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টারিস্টিক অফ অ্যান আইডিয়াস বা প্রোগ্রাম যে চ্যাপ্টারটা, সেখানে আমরা দেখতে পেলাম যে কিভাবে একটা মৃত্তিকা পরিলেখের থেকে একটা আদর্শ মৃত্তিকা পরিলেখ ডিফারেন্ট এবং এর যে প্রত্যেকটা স্তর এবং তার যে বৈশিষ্ট্য, তার যে গঠন, তার যে গঠন, এইগুলো সম্পর্কে জানলাম। সকলকে ধন্যবাদ আমার প্রেজেন্টেশন। দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে চলে যাব স্টুডেন্টদের কাছে, কারোর কোনো প্রশ্ন থাকলে দাদাকে তোমরা করতে পারো। মৃত্তিকার গঠন বা গঠনের পরিবর্তন হলে সয়েল প্রোফাইলের পরিবর্তন করতে পারে, কারণ একটা মৃত্তিকা যে কেমিক্যাল মিডিয়াল কম্পোজিশন দিয়ে গঠিত হয়, তো ওইগুলো যদি পরিবর্তন হয় তাহলে সয়েল প্রোফাইলের যে কালার বা সয়েল প্রোফাইলের যে ডেপথ তারও পরিবর্তন হতে পারে। এটা খুব ভালো কোশ্চেন যে এলিভেশন এ স্তরে কেন ঘটে আর ইলিভেশন বি স্তরে কেন ঘটে, অন্য স্তরে তো ঘটতে পারে। তো এটার জন্য আমাকে একটু লিখে বোঝানো বেশি ভালো হবে প্রোফাইল মনে করতে। তো এটা একটা আদর্শ মৃত্তিকার পরিলেখ, যার উপরে রয়েছে ও স্তর, তারপর রয়েছে এ স্তর, তারপর বি স্তর, তারপর সি স্তর, আর তারপর ডি স্তর বা আ স্তর। তো এই মৃত্তিকার পরিলেখের এ স্তরে হচ্ছে ইলিভেশন আর বি স্তরে হচ্ছে এলিভেশন। তার কারণ কি? কারণ এলিভেশন বা ইলিভেশন যখন ঘটছে তার মূল কারণ হচ্ছে বৃষ্টির জল। এবার বৃষ্টির জল যখন পড়ছে তখন প্রথমে এ স্তরে আসছে। আমি প্রথমে বলেছিলাম যে ও স্তর থেকে জৈব পদার্থগুলো যখন এ স্তরে আসছে তখন সেটা জারিত হয়ে খনিজ পদার্থে পরিণত হচ্ছে। মানে এই এ স্তরে কি হয়েছে? প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে। তো এই যে খনিজ পদার্থগুলো রয়েছে সেইগুলো কি হচ্ছে? বৃষ্টির জলে ধৌত হয়ে নিচের দিকে নেমে চলে আসছে। মানে এ স্তরে হচ্ছে এলুভিয়েশন। এবার এই খনিজ পদার্থের সঙ্গে সঙ্গে অনেক ক্লে পার্টিকেলসও রয়েছে যেগুলো নেমে এসে এই বি স্তরে সঞ্চিত হচ্ছে এবং এখানে একটা আস্তরণ স্তর গঠিত হচ্ছে। এটা বি স্তরে কেন সঞ্চিত হচ্ছে? কারণ তার নিচে রয়েছে রেগোলিথ, এই রেগোলিথের কারণে এখানে জলটা কিন্তু সেইভাবে পাস হতে পারছে না। মানে এখানে যে ক্লে পার্টিকেলগুলো সেগুলো সঞ্চিত হয়ে একটা আস্তরণ তৈরি করছে। আর এই আস্তরণের ফলে এই যে খনিজ পদার্থগুলো আসছে সেগুলো এটাকে ভেদ করে যেতে পারছে। ফলে এখানে সঞ্চিত হচ্ছে আর এখানে সঞ্চিত হওয়ার কারণে বি স্তরে ইলিভেশন হচ্ছে। ঠিক আছে?
আগে বলো অবশ্যই। আমরা একটা আদর্শ মৃত্তিকা প্রোফাইলে দেখলাম যে এ বি সি প্রোফাইল পরপর যাচ্ছিল, তার মধ্যে চলে এলো কেন, এই কেন? আচ্ছা, ই আমরা সব মৃত্তিকার দেখতে পাবো না, ই হচ্ছে একটা ট্রানজিশন, ঠিক আছে? তো এ স্তর এবং বি স্তরের মাঝে এইটা অবস্থান করে। ই আমরা সব মৃত্তিকার দেখতে পাবো না, কোনগুলো দেখতে পাবো? যেগুলো আদর্শ মৃত্তিকা পরিলেখের ওয়েল ম্যাচিওর মানে মৃত্তিকা, মানে অত্যন্ত ম্যাচিওর হয়ে গেছে যেগুলো, সেগুলো কি দেখতে পাবো। এটাকে অনেকে আবার A3 বলে। এই মৃত্তিকা পরিলেখ আছে কিন্তু এটা A3 হয়ে আছে, তো A3টাকে অনেকে আবার স্বতন্ত্রভাবে ই নাম দেয়। একটা আদর্শ সয়েল প্রোফাইলের thickness কত হতে পারে? বুঝতে পারছেন যে যে আদর্শ সয়েল প্রোফাইলের thickness কত হতে পারে? আদর্শ মৃত্তিকা ওটা কোনো ম্যাটার নয়, মানে তোমার একটা মৃত্তিকা প্রোফাইলের যে বেস তুমি বলতে চাইছো থিকনেস, ওটা ডিপেন্ড করে সেখানটাতে ক্লাইমেট। আমি যদি চারমোজের সয়েলের ক্ষেত্রে দেখি সেখানকার থিকনেস কিন্তু আলাদা, আবার ল্যাটেরাইটের ক্ষেত্রে যদি দেখি সেখানকার থিকনেস আলাদা। তো ওটা ডিপেন্ড করে সেখানকার মৃত্তিকাটা কতদিন ধরে ওটা অবস্থান করছে সময় এবং তার যে যে ক্লাইমেটিক ফ্যাক্টরসগুলো রয়েছে তার উপর ডিপেন্ড করে। আর কিছু সন্তুষ্ট তো? এবার আমরা এক্সপার্টসদের লাইনে চলে যাব। এটা প্রশ্ন না আগের দিনের ডিফেন্স? ওস্তর তো সবার উপরে আছে, তাহলে এর স্তর থেকে আমি টপ শেয়ার বলছি, ওস্তর কেন বলছি? এর জন্য আমাদের যেতে হবে যে মৃত্তিকা বিজ্ঞানের ডকুচেপ। তো আমরা যদি ডকুচেপের জন্য শ্রেণী বিভাগ যাই, তো তিনি বেসিক্যালি তিনটি স্তরের কথা বলছিলেন, কি এ স্তর, বি স্তর এবং সি স্তর। কিন্তু আমরা ও স্তরটা অনেক জায়গায় দেখতে পাই, বেসিক্যালি এটা জৈব পদার্থ সমৃদ্ধ হয়ে থাকে তার জন্য দেখতে পাই। কিন্তু আমরা যদি ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে যাই সেখানে কিন্তু ও স্তর না থাকতে পারে, কারণ ও স্তর থাকে ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু আদর্শ মৃত্তিকা পরিলেখ বলা হয়, তাহলে ওস্তর না থাকলে কেন? কারণ ও স্তরটা ম্যান্ডেটরি নয়, এই যে মানে ও স্তরটা সবাই থাকতেও পারে। যে পাঁচটা স্তর থাকলে তবেই সেটাকে আদর্শ প্রোফাইল বলা হয়, তাহলে ল্যাটেরাইট মৃত্তিকাকে কেন আদর্শ প্রোফাইল বলা হয়? কারণ এই যে এখানে ডকুচেপ প্রথমত বলেছিল যে একটা মৃত্তিকা পরিলেখ আদর্শ হতে গেলে তিনটি স্তর লাগে, এ স্তর, বি স্তর এবং সি স্তর। ও স্তরটা মৃত্তিকায় থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ও স্তরটা জৈব পদার্থ সমৃদ্ধ হয়ে থাকে, তার জন্য ও স্তরটা বলে। আর ল্যাটেরাইট মৃত্তিকার ক্ষেত্রে যে ও স্তর দেখা যায় না এই কথাটা ভুল, ও স্তর হয়তো স্লাইডলি থাকতে পারে, ওখানে একটা কেমিক্যাল কম্পোজিশন ঘটছে বলে ল্যাটেরাইটের ও স্তরটা খুব কম হচ্ছে, সব ক্ষেত্রে যে দেখা যাবে এটা কিন্তু না। ঠিক আছে, ল্যাটেরাইট মৃত্তিকায় নয়তো এটাকে বলা হলো টপ শেয়ার, কিন্তু তাহলে যে মৃত্তিকায় ওটা থাকবে না তাকে তখন কোনটাকে টপ শেয়ার বলবো? টপ লেয়ার কোনটা হবে? এখানে আদর্শ মৃত্তিকা পরিলেখ আসছে, তো আদর্শ আদর্শ মৃত্তিকার মৃত্তিকা পরিলেখ তো পাঁচটাই স্তর থাকে, তাহলে কোনটাকে বলবো টপ শেয়ার? বেসিক্যালি ও স্তর হচ্ছে টপ স্তর, তো ও স্তর যদি না থাকে তো সেক্ষেত্রে এ স্তর হচ্ছে টপ স্তর। কোন স্তরকে কেন আদর্শ স্তর বলে? মৃত্তিকার কোন স্তরকে এবং কেন আদর্শ স্তর বলে? মৃত্তিকার পরিলেখের এ এবং বি স্তরকে আমরা আদর্শ স্তর বলি। তার কারণ হচ্ছে দেখো ডি স্তর হচ্ছে পেরেন্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে, প্রত্যেকটা মৃত্তিকার মধ্যে থাকবে। সি স্তর কি পেরেন্ট ম্যাটেরিয়াল ক্ষয়প্রাপ্ত হয়ে যে শিলাতুল্য গঠন করছে সেটা হচ্ছে সি স্তর। কিন্তু বি স্তর এবং এ স্তর এগুলো কি হচ্ছে ওই যে শিলাগুলো এগুলো ম্যাচিওর হয়ে মৃত্তিকা গঠন করছে, মানে আমি বি এবং এ এই দুটোকে আদর্শ মৃত্তিকা স্তর বলবো। ওকে, আমি এবার এক্সপার্টসদের কাছে চলে যাব। আচ্ছা, দাদা একটু পরে বলবেন বলছেন, আমি আমার টাকা জিজ্ঞেস করছি, ঠিক আছে? দাদা অনেক কিছু করবেন। আচ্ছা সুপ্রিয়, অনেক জিজ্ঞাসা আছে, দলকে দাঁড়াবে, অনেক জিজ্ঞাসা আছে। ফার্স্ট অফ অল একদিন একটা আমরা ক্লাস নিয়েছিলাম যে পরে কে কি হতে চাও, তুমি কি বলেছিলে? আপাতত এখন মানে টিচারটাকে বেছে নিয়েছি, পরে হয়তো চেঞ্জ হতে পারে, কারণ এখন মানে আজকালকার যুগে যেটা এম থাকবে সেটা নাও হতে পারে। এপিজে আব্দুল কালামের এম ছিল পাইলট হওয়া, কিন্তু তিনি সায়েন্টিস্ট হয়েছে, সো মানে এম যে থাকতে থাকতে ফুলফিল হবে এটা কিন্তু নয়। তোমার জীবনের আমার এই ছোট চোখ দুটো দিয়ে যেটুকু দেখতে পাচ্ছি, চামড়ার চোখ দুটো দিয়ে তোমার জীবনের পরিধিটা না ফানেলের মতো সামনে এতটা বিস্তৃত হয়ে আছে, তুমি কাজে লাগাও। তোমার মধ্যে আজকে অনেকজনকে একটু একটু করে দেখতে পেয়েছি, কখনো দেবশঙ্কর হালদার, কখনো তোমার যখন ছবিগুলো দেখছি ভাবছি জাহাঙ্গীর রায় কখনো কোনো ধরনের আশীর্বাদ করেছিল নাকি,
যদি গ্রামের মাঠ থেকে একটা লোককে তুলে নিয়ে এসে বসিয়ে দিত, সেও সয়েল প্রোফাইল ঠিক বুঝে যেত। এইরকম স্কিল আমাদের কমিউনিটির মধ্যে, মানে খুব দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মধ্যে এখনো পর্যন্ত অভাব হয়ে গেছে। তোমার মধ্যে প্রচন্ড প্রতিভা আছে, অনেক দূর যাবে তুমি, আর কোনো কোয়েশ্চেন নেই। সত্যি তোমার বলার ভঙ্গিমা এত ভালো, তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন এত রাইট আনসার দিয়েছো। আমরা মার্কস দিচ্ছি বাধ্য হয়ে, জয়ন্তদা কি একটা ফরম্যাট করেছে ইন্টারনাল পরীক্ষা বলে বাধ্য হয়ে দিচ্ছি, সেখানে তোমার মার্কস ডিডাকশনের আমার কাছে কোনো জায়গা নেই। 10 out of 10। না, এই পরের কারণ আছে, কারণ অলওয়েজের কাছ থেকে আমরা যখন শুনবো, মানে যেই সব টপিকগুলো আজকে ডিসকাস করা হলো সেই টপিকগুলোর ক্ষেত্রে তাদের একটা এক্সপার্টাইজ আছে এবং খুব ভালো শুনতেও পারবে। অনেকগুলো বিষয় যেগুলো হয়তো অনেক সন্তুষ্ট হয়নি উত্তরে, সেগুলো অলওয়েজের কাছে আমরা জেনে নেব। মানে আমাদের ভূগোলের দৃষ্টিভঙ্গিকে ছয় জায়গা করি, একটা বনালিস্টের কাছ থেকে অন্যভাবে শুনতে চাই, তার জন্য লাস্টে বললাম। আর প্রশ্ন আমার অনেকগুলো, আমি ওয়ান বাই ওয়ান আছি। তুমি ভালো বললে, খুব ভালো ডিফেন্স করছো, তার জন্যই প্রশ্ন করা। প্রথম কথা হচ্ছে, তুমি যে একটা জিনিস দেখাচ্ছিলে যে এ স্তর বি স্তরকে আদর্শ স্তর বলছো, আর মৃত্তিকার ডেপথ একটা প্রশ্ন করলো যে ও স্তর না থাকলে কিভাবে মেজার করবো। মৃত্তিকার স্তরগুলো কোন দিক থেকে বৃদ্ধি পায়, সি থেকে না এ থেকে? তাহলে এ স্তরের যে এক্সাক্ট তুমি বলছো এ স্তর আর বি স্তর, তার কি গুরুত্ব আছে? যে শুরুই হয় আমার সি স্তর থেকে, তাহলে এ স্তরের কি প্রাসঙ্গিকতা বেশি সি এর থেকে? কারণ মৃত্তিকার যে বিভিন্ন যে কেমিক্যাল গুলো রয়েছে ওগুলো বেসিক্যালি কিন্তু এ এবং বি তে রয়েছে, তার জন্য এ এবং বি স্তরের গুরুত্ব রয়েছে। আর একটা প্রশ্ন আছে, তুমি ইন্ডিয়ার দেখবে সয়েল যখন আইসিআর ভাগ করেছে, আমরা 8টা সয়েল গ্রুপ দেখতে পাই ইন্ডিয়াতে। অনেক ধরনের অ্যালুভিয়াল সয়েল, রেড সয়েল দেখতে পাই। ইন্ডিয়া অ্যাকচুয়ালি ট্রপিক্যাল কান্ট্রির দেশ, ক্লাইমেট মেন রোল প্লে করছে। ক্লাইমেট রোল মেন রোল প্লে করা সত্ত্বেও আমরা ইন্ডিয়ায় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সয়েল দেখতে পাই। কেন? তার জন্য আমি বেসিক ফ্যাক্টর একটা বললাম যে অ্যাক্টিভ ফ্যাক্টর। কয়েকটা এক্সাম্পল দিয়ে বলো, সেটা দেখলাম। কয়েকটা এক্সাম্পল দিয়ে বলো, যেমন ব্ল্যাক সয়েল। যেমন ডেকান অঞ্চলে, তো ওখানে ক্লাইমেট হতে পারে, বেসিক ফ্যাক্টর রয়েছে, ব্যাসল্ট শিলা রয়েছে, তো তার জন্য ওখানে কিন্তু ব্ল্যাক সয়েল আছে। প্যারেন্ট রক ক্যাপিং মেন রেসপন্সিবল করছে। হ্যাঁ, ওখানে প্যারেন্ট রক এর কাজ করছে। রেড সয়েল আর ল্যাটেরাইট সয়েল দুটোকে একসাথে বলো, কি হয় পৃথক করা? স্যার দেখুন, আমি বাহ্যিক দিক থেকে দেখি তাহলে রেড সয়েল কিন্তু এরকম নর্মাল সয়েল হলো, কালার হতে লাল হতে পারে, কিন্তু ল্যাটেরাইট সয়েল কিন্তু এটা ছামাই হয় না, তো ওরকম দেখতে ল্যাটেরাইট সয়েল। আর এই যদি কেমিক্যাল কম্পোজিশনটা এই গঠন মানে কিভাবে তৈরি হয় যদি দেখতে যায়, তাহলে সাধারণভাবে যে অন্যান্য সয়েল যেভাবে তৈরি হয়, রেড সয়েল কিন্তু সেইভাবে তৈরি হয়, কিন্তু ল্যাটেরাইটের তৈরির প্রক্রিয়াটা একটু ভিন্ন। কেন? কারণ এখানে উষ্ণ এবং শুষ্ক, এই উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে ঘটে, তো এখানে প্রিসিপিটেশন এবং ইভাপোট্রান্সপিরেশন এই দুটো প্রক্রিয়া কাজ করে। তো যখন আর্দ্র ঋতুতে যখন বৃষ্টিপাত হচ্ছে, তখন কি হচ্ছে, জলের পরে যে খনিজ পদার্থগুলো সেগুলো মাটির নিচে নেমে যাচ্ছে। আবার যখন শুষ্ক ঋতুতে তখন একটা প্রসেস চলছে, ক্যাপিলারি প্রসেস, কৈশিক প্রক্রিয়া। তো তখন কি হচ্ছে যে খনিজ পদার্থগুলো রয়েছে, বিশেষ করে লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড, ওগুলো উঠে এসে ওখানে একটা স্তর তৈরি হচ্ছে। তো তার জন্য রেড সয়েল থেকে ল্যাটেরাইট যে আপনি কিভাবে দেখতে যান, তাহলে তো এটা মানে আলাদা। আর একটা বিষয়, তুমি এ, ই আর বি স্তরের কথা বললে, তিনটে স্তরের কালার ভেরিয়েশন কেমন হয়? মানে এ স্তরে কেমন, ই স্তরে কেমন, আর বি স্তরে কেমন? স্যার, এ স্তরের কালারটা বেসিক্যালি মানে অ্যাশ কালার হয়, মানে কালো ভাবটা একটু থাকে। আর সি স্তরের কালার সঙ্গে কারণটা বলবে কেন? কারণ স্যার এখানে যেহেতু ও স্তরের সান্নিধ্যে এই স্তরটা অবস্থান করছে, তাহলে ও স্তর থেকে জৈব পদার্থগুলো কিছুটা তো এর মধ্যে আসছে, আর জৈব পদার্থ যদি আসে তাহলে এর মধ্যে কালো ভাবটা থাকবে। এবার এখানে খনিজ পদার্থ উৎপন্ন হয়ে সির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, এবার সির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, মানে সির মধ্যে কিন্তু আর কিছু থাকছে না, মানে এর কালারটা একটা হালকা কেটে যাচ্ছে। আবার এসে কোথায় সঞ্চিত হচ্ছে, বিস্তর সঞ্চিত হচ্ছে। এবার বিস্তরে যখন সঞ্চিত হচ্ছে, এখানে কিন্তু খনিজকরণ প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি ডিপেন্ড করছে এটা বৃষ্টিপাতের উপর। যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে দেখতে পাবো যে ফেরাস বা ক্লে পার্টিকেল এগুলো গঠন হবে, আর যদি বৃষ্টিপাত কম হয় তাহলে ওই ক্যালসিয়াম জাতীয় পদার্থ গঠন হবে। তো এবার যদি ফেরাস বা এই মানে ক্লে পার্টিকেলগুলো যখন গঠন হচ্ছে বিস্তরে, তো ফেরাসের রং লাল বা ব্রাউন কালারের হচ্ছে। তো এইগুলো যখন বিস্তরে এসে সঞ্চিত হচ্ছে, তো বিস্তরের কালারটা ওই ব্রাউন বা লাল কালারের হচ্ছে। হার্ড প্যান্ট কোন স্তর তৈরি হয়? আচ্ছা, এটা বেসিক্যালি আমরা বর্ষা মৃত্তিকার ক্ষেত্রে দেখতে পাবো বিস্তরে। ওকে, গুড, নাইস। ওর সমস্তগুলো স্যাটিসফাইড অ্যান্সার। এবং একটা বিষয় বলি, সুপ্রিয় ডাউনলোড করার থেকেও বেশি গুরুত্ব দিয়েছে স্কেচ করে গেছে।
দেখো আমাদের এখানে পেন্সিল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার সময় আমরা বলেছিলাম যে যে কোনো সোর্স থেকে নিতে পারো। অনেক ক্ষেত্রে ও নিজস্ব খেটে এবং ড্র করে সেটা করে নিয়ে এসেছি, তার জন্য এক্সট্রা থ্যাংক ইউ তোমাকে। আর সত্যি করে খুব ভালো লাগলো, আমাদের যতগুলো লেকচার শুনছিলাম সারাদিন ধরে, তোমারটা সত্যি করে খুব ইমপ্রেসিভ এবং আমার ভালো লাগলো কীভাবে কমেন্ট রাখতে হয়, লেকচারে কমেন্ট রাখতে হয়। কারণ 11টা স্লাইড তুমি অনেকক্ষণ ধরে বললে এবং সবার প্রশ্নকে সুন্দরভাবে ডিভাইস করার ধরনটা খুব ভালো ছিল। এবার আমরা আমাদের এক্সপার্ট আজকে অলওয়েজ তাকে বলবো অনেক কিছু বিষয়কে জানার জন্য, আমরাও শুনতে চাই। বলছি যে আজকে যেটা বললে খুব সুন্দর, তোমার মানে প্রেজেন্টেশনটা খুব ভালো লাগলো এবং তোমার বলতে বলতে অনেকগুলো পর্যায়ে দেখলাম অনেক ডিস্টার্ব হলো, কিন্তু তুমি একদম স্টেডি থাকবে। বলছি আমার একটা তোমাকে কোশ্চেন আছে, খুব ছোট কোশ্চেন, বাচ্চাকে স্যাররা করে দিয়েছে। দেখবে যে হিমবাহ এখন গলে যাচ্ছে, বলছি যে হিমবাহ গলে যাওয়ার পর যে মাটিটা বের হচ্ছে ওটা কোন জাতীয় মাটি বা কোন স্তর? ওটা বলো বলো, আমি বলবো তারপরে। স্যার হিমবাহ যে অঞ্চলে হচ্ছে তো সেখানে তো মানে মৃত্তিকার প্রোফাইল তো আমরা সেইভাবে গঠন দেখতে পাবো না, কারণ ওটা যেহেতু বরফে ঢাকা যাচ্ছে, তো ওটা যখন মানে গলে যাচ্ছে তখন হচ্ছে প্লেন রক যেটা আছে না সেটা তো সেখানে কিছু মানে ওখানে একদম মাটি প্রাথমিক পর্যায়ে, কারণ পরবর্তীকালে যারা সয়েল সায়েন্টিস্ট তারা কিন্তু হিমবাহের মাটি থেকে আমরা বলছি এখন যে কিভাবে সয়েল নতুন সয়েল তৈরি হচ্ছে, তারা কিন্তু এটা একটা পাইওনিয়ার ওয়ার্ক বা কিভাবে ভেজিটেশন এসছে তার উপরে কিন্তু এখন অনেক কাজ হচ্ছে। এবং আন্টার্কটিকা ঢেলে ভারতের একটা এরকম একটি স্টেশন আছে, সেখানেও কিন্তু কি কি ব্যাকটেরিয়া আগে ছিল, তারা এখন আসতে পারে, কেন হিমবাহ গলে গেলে পরবর্তীকালে এরকম পর্যায়ে আসতে পারে। আর একটা কোশ্চেন করলো, যেটা করলো সেটা হচ্ছে যে সয়েলকে যদি উল্লম্বভাবে কাটা হয় তাহলে তুমি কি একটা নতুন কনসেপ্ট এসছে এখন আমাদের বায়োলজিতে এখন পড়ছে, সেটা হচ্ছে মাইক্রোকজম। তুমি কি জানো মাইক্রোকজম কাকে বলে? মাইক্রোকজম কি করছে, মনে করো তুমি ম্যানগ্রোভ কিংবা মনে করো অন্যখানে তুমি রিসার্চ করছো নতুন, এবার কোন সয়েল ওরা কি করছে, পুরো সয়েলটাকে এইভাবে কেটে আনছে, একদম পুরো সয়েলটাকে কেটে আনছে, ওখানে তো বসে থাকতে পারছে না, সেই কেটে এনে ল্যাবের মধ্যে সেই সয়েলটাকে একটা জায়গায় ওরকম ধরনের এনভায়রনমেন্ট সৃষ্টি করে কৃত্রিমভাবে ওই সয়েলের উপর পরীক্ষা নিরীক্ষা করছে। ঠিক আছে, ওখানে বেশিরভাগ ক্ষেত্রে ওখানে মাইক্রোবস কোন মাইক্রোবস কিভাবে ইন্টারাকশন করে তার জন্য প্রত্যেকটা লেয়ার যখন এভাবে উল্লম্বভাবে কাটছে প্রত্যেকটা লেয়ারকে দেখতে পাচ্ছে এবং সেখান থেকে স্যাম্পলিং করছে। এখনকার যে রিসার্চ টেকনিক সেগুলো এইভাবে আসছে। আর আশরাফুল এবং জয়প্রদা যেটা বললেন, আমাদের এই যে সয়েল প্রোফাইল, তারপরে এই সয়েলের গোটা চ্যাপ্টারটা আমাদের শুধু ইন্ট্রোডাকশনে, আমাদের থার্ড সেমিস্টারে ইকোলজিতে একটা ইউনিট আছে শুধু সয়েলের, কিন্তু তোমাদের মতো এত ডিটেলস নেই, একটাতে সয়েল করে অল্প করে প্রোফাইল অল্প করে ছেড়ে দিয়েছি। তুমি যেভাবে ডিটেলসে পড়ালে খুব ভালো লাগলো। আমরা যখন সয়েলের ডেফিনিশন দিই শেষে আরেকটা দিই তোমাদের এগুলোর অ্যাড করার পর, যেখানে প্ল্যান্ট গ্রো করতে পারে, কারণ আমাদের আমরা বোটানি পড়াই সেই জন্যই ওটা লাস্টে দিই, যেখানে প্ল্যান্ট গ্রো করতে পারে। এবং তারপরে তুমি যেখানে বলেছিলে প্রথম দিন একজন বললো সয়েলের মধ্যে আমরা প্ল্যান্ট এবং মাইক্রোবসের ইন্টারাকশন, কত ধরনের ইন্টারাকশন হতে পারে, যেমন ওখানে কারা বাস করে, ডিকম্পোজার বাস করলে তারা কোথায় বাস করে, তারপরে ফার্স্ট যারা কনজিউমার আছে তারা কোথায় বাস করে, এবং আরেকটা যেটা ওই ইকোলজিক্যাল থিওরি আমরা যখন দেখি সেটা হচ্ছে ওই কর্কট খাদ্য শৃঙ্খল, সেটা সয়েলের মধ্যে কিভাবে কাজ করে সেগুলোতে গুরুত্ব দিই কর্মকর্তা, এবং ওখানে কি ধরনের কোথাকার সয়েল কিরকম এবং সেখানে কি ধরনের গাছ জন্মায় সেগুলোতে গুরুত্ব দিই। কিন্তু তুমি যে সয়েল প্রোফাইলিং করেছো, আমিও এইটাই পড়াই এবং সয়েলের যে প্রোফাইলিং তুমি করেছো, যে রক বেল্ট, এখনো আমাদের যখন প্রথম মাটি যখন সৃষ্টি হয়েছিল আমরা বায়োলজিক্যালি ভাবে কি করি, যে প্রথম মাটি কিংবা প্রথম জীব সেটা তো প্রথমে এসেছিল তোমরা সবাই জানো সমুদ্রে আসার পর আস্তে আস্তে এক কোষি থেকে বহু কোষ হয়েছে। কিন্তু যখন কোনো একটা জায়গায় সাকসেশন বা পর্যায়ক্রম হয়, মনে করো একটা এখনো যেখানে রক সয়েল, তুমি একটা রক সয়েলের কাছাকাছি ধরতে পারো একটা কোনো একটা ইটকে তুমি যদি রেখে দাও, যেটা ইট আমাদের সেখানকে যদি রেখে দাও, সেখানে যখন ময়েশ্চার হয় সবচেয়ে প্রথম আসে লাইকেনের কনসেপ্ট একটু আছে। লাইকেন, হ্যাঁ, প্রথমে আসে লাইকেন কি করে, ওই যে তোমরা যেটাকে এখানে আর্ট বা যেখান থেকে যে আগ্নেয় শিলা আছে সেই ময়েশ্চারের মধ্যে না লাইকেন আসে। লাইকেন আসার পরে ওখানে জল পড়ার পরে ওখানে ময়েশ্চার কন্টেন্ট বেড়ে যায়, এবং লাইকেন আসার পরে আস্তে আস্তে পরবর্তীকালে আমরা এইটাকে একটু পড়াই, পরবর্তীকালে ওই লাইকেন যখন ওই রক সয়েলটার সঙ্গে ময়েশ্চার কন্টেন্ট ধরে গেল তখন
তখন উপরের লেয়ারটা একটু পঙ্গু হয়ে যায়। তারপরে সেখানে আসে মপ জাতীয় উদ্ভিদ। তোমরা ইটের মধ্যে দেখেছো কিছু কিছু ইট অনেকদিন রেখে দিলে পুরো ইটটা লাল রঙে ঢেকে যায়, কিছু সময় পুরো ইটটা সাদা রঙে ঢেকে যায়, কিছু সময় সবুজ রঙে ঢেকে যায়। সেই ইটটা কিন্তু তুমি যদি এইভাবে সরাও উপরের লেয়ারটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই একইভাবে পাথরের উপরের লেয়ারটা নষ্ট হয়ে যায়, সেখানে আসে মস জাতীয় উদ্ভিদ। এবং পরবর্তীকালে মস ওখানে যখন জৈব এবং অজৈব ইন্টারাকশন হচ্ছে, মস জাতীয় পরে আসে হাড় জাতীয় উদ্ভিদ। তোমরা দেখেছো যে কোনো একটা বাড়ি অনেকদিন পরে আছে, সেখানে হাড় বেরোচ্ছে, ডায়াবেটিস টেরিস আছে। আমরা এইখানে সাকসেশনের এই ব্যাপারটাতে একটু যোগ দিই, কিন্তু তোমাদের এখানে যে সহায়তা দেখলাম সেটা কিন্তু অনেক ডিটেলস, ঠিক আছে? আর আমার কাছ থেকে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করো। ও তো অসাধারণ বলেছে, অসাধারণ বলেছে, খুব ভালো। আজকে স্যারকে বেশ তোমাদের কোনো প্রশ্ন থাকে সয়েল নিয়ে যে প্ল্যান্ট সয়েল কালেকশন নিয়ে জিজ্ঞেস করতে পারো। ওকে একদিন বলেছিলাম যে সয়েলের গুরুত্ব কতটা। মনে করো আমাদের এখানে তো মাটি আছে, যেটা আগের ম্যাডামও বললেন, যেখানে মাটি না তারা কি করছে, তারা বালির মধ্যে চাষ করছে, সেটার সঙ্গে ইন্টারাকশন করাচ্ছে এবং বাইরে থেকে বায়ো ফার্টিলাইজার মেশাচ্ছে বালিতে, এবং আস্তে আস্তে সেটা 12 থেকে 14 বছর পর মাটি তো তৈরি হয় না, সেখানে চাষ করছে। এবং আরেকটা এসছে সয়েলের মধ্যে জল, যেখানে জল ধারণ ক্ষমতা কম, সেখানে বদ্ধ জায়গায় বালিকে রেখে হাইড্রোপনিক্স চাষ করছে। এবং পরবর্তীকালে 10-12টা জেনারেশন চাষ করার পর ওখানে কিন্তু অর্গানিক ম্যাটার আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে? এটা কিন্তু অনেক জায়গায় করছে। এবং আজকে যে সেমিনারটা দেখলাম, মানে তোমাদের যে সংখ্যা দেখলাম খুব ভালো। আজ থেকে আশরাফুল জানি জয়দা তখন ঢোকেনি, আজ থেকে 4-5 বছর আগে, মানে আমাদের এখন যত সময় যাচ্ছে আমাদের সায়েন্সের ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে নার্স হয়ে যাচ্ছে, মেয়েরা নার্স হয়ে যাচ্ছে, আর ছেলেরা প্যাথোলজি বই দিয়ে চলে যাচ্ছে। মানে আমাদের যেমন সংখ্যা ছিল, আমাদের বোটানি পড়তে এইরকম সংখ্যার ছিল, এবং আমরাও তখন সেমিনার স্টুডেন্ট সেমিনার অনেক করেছি, কিন্তু এখন সংখ্যাটা ডিগ্রিতে চলে এসেছে 8-9টা। তাই আশা করি মাঝে মাঝে বলি যে এই ডিপার্টমেন্ট এত সুন্দর হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট এত সুন্দর ছিল, তোমাদের আজকের যে উপস্থিতি এবং যেভাবে বললি, এবং ও তো কনফিডেন্সের সঙ্গে বলেছি, ঠিক আছে, দারুণ বলেছে, খুব ভালো লাগলো। এবং তোমাদের যে হেড আছেন জয়ন্ত বাবু, উনি এইভাবে যে নতুনভাবে শুরু করলেন এটা স্টুডেন্ট সেমিনারটা, খুবই ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ। আর আরেকটা কথা, মানে তোমাদের ওই প্ল্যান্ট রিলেটেড বা ইকোলজি রিলেটেড, ঠিক আছে, স্যার তো আছেন, তারপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে এনি টাইম, আমি তো সবসময় বোটানি ডিপার্টমেন্ট থাকি, যে কোনো সময় যাবে আমি কিন্তু বুঝিয়ে দেবো আমার যতটুকু সাহায্য আছে। সকলকে ধন্যবাদ, এবং বিশেষ করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট জয়ন্ত বাবুকে ধন্যবাদ, এত সুন্দর আয়োজন করার জন্য। আশরাফুল বাবুকে ধন্যবাদ, ম্যাডামকে ধন্যবাদ।